আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার। আজ আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেই ঘটনাটি সাপরূপী একটি জিনের ঘটনা। এই ঘটনাটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে একজন সৌদি আরব প্রবাসী বড় ভাই আমাকে লিখে পাঠিয়েছেন। তো তিনি আমার সাথে যেভাবে শেয়ার করেছেন আমি আপনাদের সামনে সেভাবেই উপস্থাপন করছি। তো কথা না বাড়িয়ে প্রিয় লিসেনার্স, সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। ঘটনাটি ঘটেছে আমার নানার সাথে। ঘটনাটির সময়কাল 1990 সালের দিকের। সে সময় এখনকার মতো সব জায়গায় বিদ্যুৎ ছিল না। মানুষ সন্ধ্যা হলেই ঘুমিয়ে যেত, রাস্তায় আর বের হতো না তেমন একটা। এখনকার সময় আমরা অনেক রাত করে ঘুমাই, কিন্তু তখন মানুষ এশার আজানের সাথে সাথে ঘরে চলে যেত এবং খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তো। আমার নানার একটি ছোট দোকান ছিল, সেখানে তিনি নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি করতেন। দোকানের জিনিস শেষ হওয়ায় আমার নানা জিনিস নিয়ে আসেন এবং দোকানে উঠান। কাজ করতে করতে তিনি খেয়াল করেননি কখন যে রাত হয়ে গেছে। আনুমানিক কাজ শেষ হতে রাত 10টা বেজে যায়। তিনি চিন্তা করেন অনেক রাত হয়েছে, এখন বাড়ি ফেরা দরকার। বলে রাখা ভালো যে নানার দোকান থেকে বাড়ি কিছুটা দূরে ছিল, বলতে গেলে মাঝে একটা তালবাগান ও বাঁশঝাড় ছিল। আর এগুলো পার হয়েই আসতে হতো নানাকে এবং প্রতিদিন ওইখানে আবার যেতে হতো। তালবাগান দিয়ে বাড়ি যেতে সুবিধা হয় এবং অনেক তাড়াতাড়ি পৌঁছানো যায়, কিন্তু অন্য রাস্তা দিয়ে গেলে প্রায় 40 মিনিট সময় লাগবে। তাই নানা চিন্তা করলেন তালবাগানের রাস্তা দিয়ে বাড়ি যাবেন। তারপর যেই বাবা সেই কাজ। তিনি বাগানের ভিতর দিয়ে হাঁটতে লাগলেন। তারপর যাওয়ার সময় তিনি একটা সাপের উপর দিয়ে হেঁটে যান, কিন্তু তিনি সেটা খেয়াল করেননি যেহেতু অন্ধকার ছিল। তারপর হারিকেনের আলোতে হঠাৎ করে নানা দেখেন সাপটা তাকে ছুবল মারতে আসছে। তারপর তিনি ভয় পেয়ে যান এবং উনি মাটিতে একটি লাঠি দেখতে পান। ওই লাঠি দিয়ে নানা ওই সাপটিকে 2-3টা বাড়ি দিয়ে মেরে ফেলেন। তারপর তিনি আবার আগের মতোই হাঁটতে থাকেন। তারপর তিনি অনুভব করেন হালকা ঠান্ডা বাতাস লাগছে। তিনি কিছু মনে না করে চলতে থাকেন। বাগানের মাঝপথে আসতেই তিনি দেখেন সামনে থেকে একজন সাদা পাঞ্জাবি পরা লোক তার দিকে এগিয়ে আসছে। তারপর নানা ওই পাঞ্জাবি পরা লোকটাকে আসসালামু আলাইকুম বলে সালাম দেন। লোকটি একটু ভারী গলায় সালামের উত্তর দেন। নানা জিজ্ঞাসা করেন, আপনি কি ইসলামিক মাহফিলে যাচ্ছেন? বলে রাখা ভালো যে সে সময় দোকানের ওইদিকে মাহফিল হচ্ছিল। তখন লোকটি ভারী গলায় উত্তর দেন, না, আমি মাহফিলে যাচ্ছি না। তারপর লোকটি নানাকে বলেন, তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাও, না হয় তোমার বিপদ হবে। নানা তার কথা তেমন গুরুত্ব দেন না। কথা শেষ করে নানা হাঁটতে থাকেন। সামনে থেকে হঠাৎ করেই তার গায়ে একটা গরম বাতাস লাগে। তিনি কিছুটা ভয় পান, কিন্তু নিজেকে সামলে হাঁটতে থাকেন। হঠাৎ করেই একটা বাতাস এসে নানার হাতে থাকা হারিকেনটা নিভিয়ে দেয়। তিনি অন্ধকারের মধ্যেই হাঁটতে থাকেন। হঠাৎ তার পায়ে কি যেন একটা আটকে যায়। তিনি হেঁচকা লাথি দিয়ে সরিয়ে দেন। তখনই তিনি খেয়াল করেন উপরের গাছপালাগুলো বাতাসের কারণে ভেঙে চুরে যাচ্ছে, কিন্তু নানার গায়ে কোনো বাতাস লাগছে না। তিনি অনেকটা ভয় পেয়ে যান, তাও তিনি হাঁটতে থাকেন। তিনি দেখেন সামনে থেকে একটি আগুনের মতো লালগুলা উড়ে গেল। হঠাৎই লালগুলাটা নানার সামনে এসে পড়ে। তিনি তখন ভয় পেয়ে চিৎকার করে বাগান পার হয়ে এক বাড়িতে গিয়ে উঠেন এবং সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলেন। সে বাড়ির লোকজনরা তাকে চিনতে পেরে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসেন। রাতে নানাকে কেউ আর কিছু জিজ্ঞাসা করে না। পরের দিন নানার অনেক জ্বর আসে এবং নানা খুব অসুস্থ হয়ে যান। তারপর নানা তার পরিবারের সবাইকে এই সম্পূর্ণ ঘটনাটি খুলে বলেন। তারপর নানার পরিবারের কয়েকজন একজন হুজুরকে খবর দেন। হুজুর এসে বলেন নানা ভয় পেয়েছেন, তাই তার এমন হয়েছে। হুজুর নানাকে পানি পড়া দিয়ে যান, বলেছেন সব ঠিক হয়ে যাবে। তারপর হুজুর চলে যান। কি মনে করেছেন ঘটনা এখানেই শেষ প্রিয় লিসেনার্স?
না, ঘটনা এখান থেকেই শুরু। কিছুদিন পর নানা বিয়ে করেন। এখনকার মতো নতুন বউকে দিয়ে কোনো কাজ করানো হয় না, কিন্তু তখন নতুন বউকে দিয়ে অনেক ধরনের কাজ করানো হতো। আমার নানি তখন নতুন বউ, বিয়ের মাত্র 4 দিন হয়েছে। আমার নানির শাশুড়ি তাকে নদীর পাড় থেকে ফেলে রাখা লাকড়িগুলো নিয়ে আসতে বলেন। তখন তিনি শাশুড়ির কথা অনুযায়ী লাকড়িগুলো আনতে যান। প্রথমবার আনার পর কিছু হয়নি, দ্বিতীয়বারও কিছু হয়নি, কিন্তু তৃতীয়বার তিনি যখন লাকড়ি আনতে যান তখন দেখেন নদীর পাড়ে পড়ে থাকা তেঁতুল গাছের উপর থেকে লালগুলা তারা মাথার উপর থেকে নদীর পার পর্যন্ত উড়ে চলে যায়। এটা দেখে তিনি অনেক ভয় পেয়ে যান এবং লাকড়ি সেখানে ফেলে দৌড়ে বাড়ি চলে আসেন। বাড়ি এসে সবাইকে ঘটনা খুলে বলেন। নানা তখন বাজার থেকে এসে এগুলো শুনতে পেরে অনেক রাগারাগি করেন এবং বলেন যেন ওইখানে আর না যায়। তো সেদিন আর কিছু হয়নি। আর পরের দিন রাতে নানা স্বপ্নে দেখেন যে তাকে একজন লোক বলছে খুব ভারী গলায় যে তেঁতুল গাছের নিচে কিছু স্বর্ণ বা কাঁচা পয়সা পুঁতে রাখা আছে। নানা যদি সেটা চায় তাহলে যেন অমাবস্যার রাতে সেখানে যান, গিয়ে ওই স্বর্ণগুলো নিয়ে আসেন, কিন্তু সেখানে একা যেতে হবে। সেখানে একটা খাসি আর একটা ছাগল রেখে আসতে হবে। কিন্তু তারপর নানা আরও একটি স্বপ্ন দেখেন। ওই স্বপ্নে একজন সাদা পাঞ্জাবিওয়ালা হুজুর এসে বলছে, না না, এটা নিস না, এটা নিলে তোর ক্ষতি হবে, তুই ওর ফাঁদে পা দিস না। একথা বলতে নানার ঘুম ভেঙে যায়। তো নানা তেমন পাত্তা দেয় না। এরপর অনেক দিন এই নানা স্বপ্নটা দেখেন। দেখতে দেখতে একদিন নানা লোভে পড়ে যান এবং তিনি সিদ্ধান্ত নেন ওই তেঁতুল গাছের নিচে পুঁতে রাখা স্বর্ণগুলো আনতে যাবেন। তো একদিন রাত 3-4টার দিকে নানা সেখানে একটা গামছা ও একটা লাঠি সাথে করে নিয়ে যান, কিন্তু তেঁতুল গাছের নিচে তেমন কিছুই ছিল না। তো কিছু তিনি দেখতে না পেরে তিনি বাড়ির দিকে যে উল্টা দিকে ঘুরে আসবেন, তখন কাঁচা পয়সাও একটা পুটলিতে রেখে নাড়া দিলে যেভাবে শব্দ হয় তেমন একটা শব্দ তিনি শুনতে পান। পেছনে ঘুরে দেখেন একটি পুটলি যেটা হাওয়ায় ভাসছে। তিনি 7 চিন্তা না করে তার সাথে থাকা লাঠিটা দিয়ে যখনই পুটলিটাতে আঘাত করতে যাবেন, তখনই নানা শুনতে পায় অনেক দূর থেকে নানি পেছনে থেকে তাকে ডাকছে। ঠিক তখনই নানা লক্ষ্য করে বিভৎস চেহারার একটা অবয়ব বলে উঠে, তুই আজকের জন্য বেঁচে গেলি। তারপর নানি ওইখানে গিয়ে দেখেন নানা মাটিতে পড়ে আছেন এবং ওই সময় ফজরের আজান দিচ্ছিল। তারপর নানি তাদের গ্রামের 2 জন প্রতিবেশীর সহযোগিতা নিয়ে নানাকে বাসায় আনেন। এরপর একজন হুজুরকে ডাকা হয়। হুজুর এসে সূরা কালাম পড়ে ফু দিতেই নানার জ্ঞান ফিরে আসে। তারপর নানা সব ঘটনা হুজুর সহ নানার পরিবারের সবাইকে খুলে বলেন। তারপর হুজুর বুঝতে পারেন নানার সাথে হয়তো কোনো খারাপ জিন লেগেছে। তারপর হুজুর বলেন, আমি রাত 10টায় আসব, এসে তার বাকি চিকিৎসা করব। তারপর হুজুর রাত 10টায় আসেন এবং জিনকে হাজির করার জন্য অনেক চেষ্টা করেন। তখন হুজুর চোখ বন্ধ করে বসে কিছু দোয়া দুরুদ পড়তে থাকেন। দোয়া দুরুদ পড়তে পড়তে তিনি চোখ বন্ধ করে বলেন নানাকে যে নানা কি কোনো জিনের বাচ্চাকে হত্যা করেছে। তারপর নানা বলেন, না, আমি তো কাউকে হত্যা করিনি। তারপর হুজুর বলেন, একটি সাপের গায়ে তুমি পা দিয়েছিলে, তারপর সেটিকে তুমি মেরে ফেলো। ওই সাপটি ছিল একটি জিনের বাচ্চা। ওই জিনের বাচ্চাকে তুমি মেরেছ বলেই ওই জিনের পরিবার ওই দিনই তোমার ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু তোমার সাথে একটি ভালো জিন আছে যেটি তোমাকে বারবার সাবধান করে। ওই জিন তোমাকে সাহায্য করেছে, যার জন্য তুমি এখনো বেঁচে আছো। তালবাগানে ওই সাপরূপী জিনকে যখন তুমি হত্যা করো, তার প্রতিশোধ নেয়ার জন্য ওই বাচ্চা জিনের মা বাবা তোমার পেছনে লেগেছিল, কিন্তু একটা ভালো জিন তোমার সাথে থাকায় তোমাকে সেখান থেকে বের করে নিয়ে একটা বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। স্বপ্নের মধ্যে যে টাকার লোভ দেখানো হয়, তখনও সে ভালো জিনটি তোমাকে সাহায্য করে এবং তোমাকে নিষেধ করে
ওই খারাপ জিনগুলোর ফাঁদে না পড়তে। কিন্তু সেদিন তুমি তোমার লোভ সামলাতে পারলে না, এবং সেদিন যদি তুমি পুটলিটি তোমার নিজ হাত দিয়ে ধরতে, তাহলে ওই খারাপ জিন তোমাকে মেরে ফেলতো। আর ওই সময় ওই ভালো জিনটি নানিকে সেখানে পাঠায়, আর ফজরের আজান দেওয়ার কারণে সেদিন তুমি বেঁচে যাও। তারপর হুজুর বলেন, আমি আমার অধীনে থাকা জিন দিয়ে ওই জিনকে বুঝাবো যে তুমি ওই সাপটিকে না বুঝে মেরেছ। তারপর হুজুর পানি পড়া দেন এবং বলেন আগামী 7 দিন যেন বাসা থেকে নানা বের না হন। তারপর নানা 7 দিন ঘর থেকে বের হন না। তো এই ছিল সাদাত ভাই ঘটনা। যদি ঘটনাটি আপনার ভালো লেগে থাকে এবং প্রচারযোগ্য বলে মনে করেন, তাহলে ভূত FM উইথ সাদাত ইউটিউব চ্যানেলে এই ঘটনাটি আপনি পড়ে শোনাবেন। এই কথা বলে তিনি তার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার আমাকে দিয়েছেন এবং বলেছেন ঘটনাটি যদি সিলেক্ট করা হয় তাকে যেন হোয়াটসঅ্যাপে জানাই। তো প্রিয় লিসেনার্স, এই ছিল ঘটনা। ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রিয় লিসেনার্স, আমাদের অনেক কষ্ট হয় যখন আমরা দেখি যে আপনারা 1000-2000 মানুষ আমাদের ঘটনাটি শুনছেন, কিন্তু একটি কমেন্টও করছেন না, একটি সাবস্ক্রাইবও করছেন না। তখন আসলে আমরা খুব কষ্ট পাই প্রিয় লিসেনার্স। তো আপনাদের কাছে প্রিয় লিসেনার্স আমরা অনুরোধ করছি, দয়া করে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রিয় লিসেনার্স, একটি সাবস্ক্রাইব করতে 1 সেকেন্ডও লাগে না, কিন্তু প্রিয় লিসেনার্স আমরা অনেক কষ্ট করে ঘটনা সংগ্রহ করি এবং প্রিয় লিসেনার্স সেগুলো রেকর্ড করি, এডিট করি, অনেক কষ্ট হয় আমাদের। তো আপনাদের কাছে কি প্রিয় লিসেনার্স আমরা এতটুকু দাবি করতে পারি না? আপনারা যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাহলে আমরা আরও অনেক লিসেনার্সরা আমাদের কাছে ঘটনা পাঠাবে এবং সেই ঘটনাগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারবো। তো প্রিয় লিসেনার্স, আর কথা না বাড়িয়ে আপনাদের কাছে আর শেষ একটি কথা বলতে চাই, দয়া করে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ঘটনাগুলো কেমন লাগছে সেটি আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো আজকের জন্য প্রিয় লিসেনার্স এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকালকে আরও একটি নতুন এপিসোড আমরা রাত 10টায় এবং রাত 11টায় আরও একটি এপিসোড, টোটাল 2টি এপিসোড আপনাদের সামনে নিয়ে আসব। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।